আমাদেরকে একদম ছোটবেলা থেকে গোগ্রাসে গেলানো হচ্ছে, শেখানো হচ্ছে এবং হয়েছে বাংলা মানেই অভাব, বন্যা আর দুর্ভিক্ষ। ব্রিটিশরা আসার আগে যেন আমরা অন্ধকারে পড়েছিলাম, সভ্যতা নাকি বুঝতাম না। কিন্তু ইতিহাস তো অন্য কথা বলে ভাই। বাস্তবতা হলো বাংলা ছিল পৃথিবীর অন্যতম ধনী, স্বয়ংসম্পূর্ণ ও শক্তিশালী একটা রাষ্ট্র। এতটাই সমৃদ্ধ যে বিশ্ববিখ্যাত পর্যটকরা এই দেশকে ডাকতেন দোজক ই পূর্ণি আমদ, অর্থাৎ প্রাচুর্যে ভরা নরক। নরক কারণ আবহাওয়া ছিল গরম ও আর্দ্র, আর প্রাচুর্য কারণ খাদ্য ও সম্পদের কোনো অভাব ছিল না এই বাংলাতে। 1346 সালে বিখ্যাত মাগরিবি পর্যটক ইবনে বতুতা বাংলায় এসেছিলেন। তিনি বাংলার আবহাওয়ায় বিরক্ত হলেও এখানকার সস্তা খাদ্য আর ঐশ্বর্যে অবাক হয়ে পড়ে গিয়েছিলেন। আপনি কি জানেন তিনি উল্লেখ করেছেন তার লিখায়, 1 দিরহামে মানে রৌপ্য মুদ্রায় পাওয়া যেত 8টি হষ্টপুষ্ট মুরগি, 15টি দিরহামে পাওয়া যেত একটি সম্পূর্ণ গরু। এটা কোনো রূপকথার গল্প নয়, এগুলো ইতিহাস, এগুলো ইতিহাসে লিপিবদ্ধ বাস্তব তথ্য, যার প্রমাণ আমাদের কাছে আছে। স্বাধীন সুলতানি আমলে মানে 1338 থেকে 1538 সালে বাংলা ছিল বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু। তখনকার বাংলা পরনির্ভরশীল ছিল না আজকের মতো। নিজেরাই নিজেদের উৎপাদন করত আর বিশ্বকে তাক লাগিয়ে দিত, বিশ্বকে সরবরাহ করত। বাংলা তখন বিশ্বকে কাপড় পরাতো। মসলিন ও সূক্ষ্ম সুতি বস্ত্র ছিল বাংলার আন্তর্জাতিক ব্র্যান্ড। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে চীন সবাই বাংলার কাপড়ের জন্য উন্মাদ হয়ে থাকতো। আর আজকে 1406 সালে চীনা পর্যটক মা হুয়ান বাংলায় এসে লিখেছেন, এখানে উন্নত মানের রেশম উৎপাদন হয়, উৎকৃষ্ট কাগজ তৈরি হয় এবং বিশাল আকার জাহাজ নির্মাণ করা হয়। হ্যাঁ, আপনি সত্যি শুনেছেন, জাহাজ। আজ আজ আমরা জাহাজ ভাঙ্গা শিল্প নিয়ে গর্ব করি, কিন্তু একসময় এই বাংলায় ছিল জাহাজ নির্মাণের কারখানা এবং বিশ্বসেরা। ইউরোপ তখনও সমুদ্রে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি, অথচ বাংলায় ছিল সুলতানদের নৌবহর। চট্টগ্রাম, মালদ্বীপের কথা বলেন, ইন্দোনেশিয়ার কথা বলেন, আরব সাগরের কথা বলেন, সকল জায়গায় পর্যন্ত দাপিয়ে ব্যর্থ তারা এই বাংলার সুলতানরা। পরবর্তীকালে ব্রিটিশ নৌবাহিনীর বিখ্যাত ব্যাটেল অফ ট্রাফালগার এ ব্যবহৃত অনেক জাহাজও কিন্তু বাংলার সেগুন কাঠ ও কারিগরদের হাতে তৈরি হয়েছিল। এই ইতিহাস কি আমরা জানি? বাংলার কাঠ আর দক্ষতা দুটোই ছিল প্রশ্ন অতীত। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের কথা কি আমরা জানি? আজম শাহ পারস্যের মহাকবি হাফিজের সঙ্গে চিঠি চালাচালি করতেন সেই সময়। তিনি মক্কায় মাদ্রাসা নির্মাণের জন্য অর্থ পাঠাতেন। কল্পনা করেছেন এই বাংলা থেকে আজ যাকে সাহায্য নির্ভর বলা হয়, সেই বাংলার শাসকরাই একসময় বিদেশে সাহায্য করতেন, সাহায্য পাঠাতেন। আপনি একবার কল্পনা করেন তো, বাংলার এই বিপুল সম্পদ শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো। বর্গীরা বারবার হানা দেয় লুটের লোভে, আর 1757 সালে পলাশীর আমবাগানে স্বাধীনতার সূর্য অস্ত যাওয়ার পর শুরু হয়ে গেল ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ভয়াবহ লুটপাট আর পাচার। এরপর ধীরে ধীরে প্রাচুর্যের বাংলা পরিণত হয়ে গেল অভাবে, দুর্ভিক্ষে। বাংলা যার দায় ইতিহাসের উপর চাপানো হয় আমাদেরই ঘাড়ে। বাংলা কখনোই জন্মগতভাবে দরিদ্র ছিল না, দরিদ্র বানানো হয়েছে জোর করে। ইতিহাস জানলে মাথা নত নয়, মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস আসে। আমরা কি ইতিহাস জানবো না, ইতিহাস পড়বো না, ইতিহাস চর্চা করবো না? আমরা কি এই বাংলাকে চিনতে শিখবো না? আমরা কি টিপু সুলতানকে চিনেছি? আমরা কি নুসরত শাহকে চিনেছি? আমরা কি মীর কাসেমকে চিনেছি? তারেক বিন জিয়াদকে চিনেছি? আমরা কাকে চিনেছি? আমরা জাতিগতভাবে, আমরা ধর্মের দিক থেকেও আমাদের বীরদেরকে চিনেনি। আমরা এই বাঙালি জাতি হিসেবেও এই বাঙ্গালার নায়কদেরকেও চিনেনি। আমরা কি ইলিয়াস শাহকে আমরা চিনি? আমরা কি নুসরত শাহকে চিনেছি? কখনো তাদের বই আমাদের পাঠ্য বই পড়ানো হয়েছে? পড়ানো হয়নি ভাই, আমরা আটকে গেছি সেই চেতনায়।